তো এখন আমরা ক্লাস 8-এর পদার্থের গঠন এই চ্যাপ্টারটা একটু আলোচনা করব। পদার্থের গঠন, পদার্থের গঠন। তো এই চ্যাপ্টারে যতটা আজকে আমরা পড়াবো, কি কি পড়াচ্ছি তার একটা ছোট্ট আমরা সিনপসিস দিচ্ছি। প্রথম আমরা যেটা পড়ব না, পদার্থের গঠন সম্পর্কিত একটা ইতিহাস। পদার্থের গঠন সম্পর্কিত একটা ইতিহাস আমরা জানবো, বোঝা গেছে? অর্থাৎ পদার্থের ভেতরে কি রয়েছে সেই সম্পর্কে ও প্রাচীন ঐতিহাসিক মানে প্রাচীন কাল থেকে বিভিন্ন মানুষদের মধ্যে কি কি ধারণা ছিল, ক্রমান্বয়ে সাল ওয়াইজ কিভাবে আজকে আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি সেটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা পড়ব। তো সেই ইতিহাসের মধ্যে পরে যখন আমরা 1800 শতকের দিকে চলে আসব, এখানে আমরা পড়ব ডাল্টনের পরমাণুবাদ। ঠিক আছে, ডাল্টনের পরমাণুবাদটা আমরা পড়ব। এটা তিনি দিয়েছিলেন 1808 খ্রিস্টাব্দের দিকে। তো এই ডাল্টনের পরমাণুবাদ কি জিনিস এবং তার মূল বিষয়বস্তুগুলো কি কি এইটাতে আমরা পড়ব। তারপরে কি যে ডাল্টনের পরমাণুবাদটাকে পরীক্ষা নিরীক্ষা নিয়ে একটা সময়কাল যাবে, অর্থাৎ ডাল্টন যেগুলো বলেছিলেন সেইগুলো সত্যতা যাচাই বা সেটার সত্যতা যাচাইয়ের জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা হবে। তো সেইটার একটা পর্যায়ে আমরা দেখব, যেখানে আমরা পড়ব হচ্ছে ইলেকট্রনের আবিষ্কার, প্রোটনের আবিষ্কার, প্রোটনের আবিষ্কার। সেটা কিসের দ্বারা হবে না, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার দ্বারা। তো ইলেকট্রনের আবিষ্কার করবেন, তারপরে হবে প্রোটনের আবিষ্কার হবে। তো ইলেকট্রনের আবিষ্কার করবেন 1897 সালের দিকে। যে থমসন একটা পরীক্ষা করবেন, মিলিকন ওয়েলড্রপ পরীক্ষা। অর্থাৎ সেখানে কিন্তু তিনি একটা প্রত্যেক পদার্থের যে ক্ষুদ্রতম একটা কণা আছে এবং যার আধান যে নেগেটিভ আধানগ্রস্ত কণা, এবং সেটাকে তিনি সেখানে তার সিদ্ধান্ত স্বরূপ জানাবেন। তারপরে যেহেতু পরমাণুর ভেতরে প্রোটন আছে, ইলেকট্রন আছে, তো প্রোটনের আবিষ্কার হবে। তারপরে আমরা কি পড়ব না, রাদারফোর্ডের পরমাণু মডেলটা পড়ব। পরমাণু মডেল, রাদারফোর্ড যিনি পরমাণুর গঠন জানার জন্য একটা পরীক্ষা করবেন। তো রাদারফোর্ডের পরমাণু মডেল, তো এখানে এই মডেলটার একটু ভুল ত্রুটি সংশোধন করবেন তারই ছাত্র নিলস বোর বলে একজন, তার ছাত্র। তো সেই দুজনের নাম নিয়ে বোর রাদারফোর্ড মডেল আমরা যেটা জানবো, বোর রাদারফোর্ড মডেল। সেই মডেলটা কি সম্পর্কিত না, পরমাণুর গঠন সম্পর্কিত, পরমাণুটাকে দেখতে কিরকম বা তার ভেতরে কি রকম সাজসজ্জা রয়েছে। তো এইটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। হওয়ার পরে আমরা সেইটার উপর বেস করে কতগুলো যে পদার্থের পরমাণুর গঠন, পরমাণুর ছবি আমরা দেখব, তার ভেতরে কটা প্রোটন রয়েছে, কটা ইলেকট্রন কোথায় কিভাবে রয়েছে। আর এই চ্যাপ্টারের শেষ পজিশনে আমরা হচ্ছে ওই পরমাণু সম্পর্কিত কয়েকটা সংজ্ঞাও এইখানে জানবো, যে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, ভর সংখ্যা কাকে বলে, কিংবা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে, এইগুলো। আর হচ্ছে কি এই শেষের দিকে আমরা যেটা জানবো, আইসোবার, এই জিনিসগুলো জানবো। এদের কিছু উদাহরণ আমরা, বাস্তব উদাহরণ আমরা যাচাই করব। তারপরে যে এই চ্যাপ্টারে আমরা পরমাণুর যে বললাম, পরমাণুর যে এই যে ভরটা কত বড় বা পরমাণুটা কত ছোট, তার ভর বা কত ছোট সেইটার সম্পর্কে একটু আইডিয়া আমরা নেব। অর্থাৎ আমরা তার যে পরমাণু সম্পর্কে বাস্তব ধারণা, পরমাণু সম্পর্কে বাস্তব ধারণা আমরা নেব, যে পরমাণুটার ভর কত। আমাদের যদি ভর করা হয় আমরা বলে থাকি 50 কিলো বা 100 কিলো কারোর ওয়েট, বা হতে পারে 30 কিলো। তো পরমাণুটার ভর কত কিলো, কিংবা পরমাণুটাকে যদি মাপা হয় কত দৈর্ঘ্য হবে তার, আমাদেরকে মাপ করলে হয়তো 4 ফুট, 5 ফুট, 6 ফুট, 10 ফুট এরকম হচ্ছে। তো পরমাণুটা কত ফুট বা কত সেন্টিমিটার, কত মিলিমিটার, সেইটা সম্পর্কে একটু আমরা আইডিয়া নেব, বাস্তব ধারণা। তো প্রথম পোর্শনে চলে আসছি। তো পদার্থের গঠন চ্যাপ্টারে আমরা প্রথমে চলে আসছি, যে পদার্থ জিনিসটা কাকে বলে নিশ্চয়ই আইডিয়া রয়েছে তোদের। পদার্থ কাকে বলে না, পদার্থ হচ্ছে যার কিছু ভর আছে, যার কিছু স্থান দখল করে থাকবে, যার আয়তন আছে, আকার আছে, আকৃতি আছে, সেইগুলোকে বলা হবে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য। তো বা যার কিছু ধর্ম রয়েছে সেইগুলোকে বলবো হচ্ছে পদার্থ। তো এই পদার্থ আমরা যে অবস্থার উপর, কই অবস্থায় রয়েছে একটা পদার্থ, সেটাকে আমরা 3 ভাগে বলি, যে কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা।
কঠিন বলতে পারি, তরল বলতে পারি, আবার গ্যাসীয় বলতে পারি। তো এই চ্যাপ্টারে আমরা এই 3 প্রকার যে পদার্থ আছে যাই হোক না কেন এদের ভেতরে এর গঠনটা কিরূপ, অর্থাৎ এই পদার্থগুলো যে কোনো একটা ধরো কঠিন, সাপোজ আমি একটা চককে নিচ্ছি, চকটাকে নিয়ে যদি আমি ভাঙতে ভাঙতে গুঁড়ো করতে 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 সেই গুঁড়োটাকে যদি আরো গুঁড়ো করতে থাকি তাহলে কি পাবো আলটিমেট, অর্থাৎ তার গঠনটা কিরূপ সেইটা জানার জন্য কিন্তু প্রাচীন কাল থেকেই মানুষদের মনে কিন্তু প্রশ্ন এসেছে। তো সেইটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আমাদের 8-এর বইতে যেটা দেওয়া রয়েছে 79 পৃষ্ঠাতে। প্রথম কি বলছে যে এটার একটা ইতিহাসের পর্ব রয়েছে, যেটা ইতিহাসটা কি না প্রায় 2500 বছর আগে এই যে গ্রিক দার্শনিক লিউসিপ্পাস এবং তার ছাত্র ডেমোক্রেটাস এরা কিন্তু প্রথম যে পদার্থের ক্ষুদ্রতম কণা যে পরমাণু তার সম্পর্কে কিন্তু তারা বলেছিলেন। বুঝতে পেরেছিস? লিউসিপ্পাস এবং তার ছাত্র ডেমোক্রেটাস, তো তিনি বলেছিলেন যে এটাকে ভাঙা যাবে না। ওই অতি ক্ষুদ্র কণাটিকে তারা নাম দিয়েছিল কিনা অ্যাটম, তখন তারা নাম দিয়েছিল অ্যাটম। গ্রিক ভাষায় ওই অ্যাটম শব্দ মানে কি যাকে আর ভাঙা যাবে না, অর্থাৎ কি একটা ক্ষুদ্রতম এমন কণা পাবো যাকে আর ভাঙা যাবে না, সেই ধারণা তখন তারা দিয়েছিল। তো এই ধারণাটা কিন্তু পরবর্তী গ্রিক দার্শনিক এপিকিউরাস কিংবা রোমান দার্শনিক এই যে লুক্রেসিয়াস এরা কিন্তু দিয়েছেন। আবার ভারতীয় দার্শনিক কনাদ তিনিও কিন্তু পরমাণুর অস্তিত্বের কথাও স্বীকার করে নিয়েছিলেন। অর্থাৎ বিভিন্ন যুগের দার্শনিকরা তারা কিন্তু পদার্থের ক্ষুদ্রতম কণা যে পরমাণু যাকে ভাঙা যায় না সেটা তারা স্বীকার করে নিয়েছিল। বুঝতে পেরেছিস? তো এরপরে আমরা নিউটনের যুগে যখন চলে আসছি 1660 খ্রিস্টাব্দের দিকে, নিউটন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নিউটন তিনি এবং তার যে সহপাঠী রবার্ট বয়েল প্রভৃতিদের সঙ্গে মিলে যখন বিভিন্ন ছোটখাটো রাসায়নিক বিক্রিয়া করছিলেন, বিভিন্ন পদার্থের আবিষ্কার হচ্ছিল, সেই সময় কিন্তু তারা এই পদার্থের ক্ষুদ্রতম কণা অস্তিত্ব তারা স্বীকার করে। বুঝতে পেরেছিস? যে তারাও স্বীকার করে নেয় যে পদার্থের ক্ষুদ্রতম কিছু কণা রয়েছে। এই সময় তারা ভিন্ন ভিন্ন গ্যাস তারা কিন্তু আবিষ্কার করেছে। এই সময় হাইড্রোজেন থেকে শুরু করে নাইট্রোজেন, সালফার, ভিন্ন ভিন্ন গ্যাস এই পর্যায়ে তারা আবিষ্কার করেছেন রবার্ট বয়েল। এছাড়া কি তিনি তখন তারা দেখেছেন যে ওই সমস্ত প্রত্যেকটা বিক্রিয়ার মধ্যে কিছু একটা মিল আছে, অর্থাৎ কেউ না কেউ রয়েছে পদার্থের গ্যাসগুলোর মধ্যে যারা কিন্তু একই ধরনের কাজ কারবার করতে সাহায্য করছে। তো এরপরে চলে আসছি একেবারে তারপরে এই বিষয়টা নিয়ে সবাই প্রায় ভুলে গেছি আমরা, অর্থাৎ কি ঘটে গেছে, অর্থাৎ এইটা নিয়ে প্রায় ভুলে গেছি। এরপরে চলে আসছি একেবারে 1808 সালের দিকে যখন ডাল্টন, এই যে আমরা বললাম ডাল্টন বিজ্ঞানী ডাল্টন তার বিখ্যাত পরমাণুবাদ প্রকাশ করবেন, অর্থাৎ পদার্থের পরমাণুগুলো নিয়ে একটা তিনি তথ্য তুলে ধরবেন। সেই পরমাণুবাদের মূল বিষয়গুলো কি কি বুঝতে পেরেছিস? ডাল্টনের যে পরমাণুবাদ, এখানে হচ্ছে নিউটন আর হচ্ছে রবার্ট বয়েল, এরা হচ্ছে ডেমোক্রেটাস আর হচ্ছে কি লিউসিপ্পাস, এরা ডেমোক্রেটাস। তো এরকম ভাবে স্টেপ ওয়াইজ আমরা এই ডাল্টনের পরমাণুবাদ এইখানে একটা পরিবর্তন ঘটবে, তার সম্পর্কে পরমাণু সম্পর্কে তিনি আইডিয়া দেবেন। 4টা তিনি বক্তব্য রাখবেন। প্রথম কি বলবেন যে পরমাণু হচ্ছে প্রত্যেক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে ভাঙা যায় না, সেটা হচ্ছে তিনি নাম দিলেন কি পরমাণু, ভাঙা যায় না বিশেষ করে বললেন। সেকেন্ড কি বললেন যে একই পদার্থগুলো যদি নেওয়া হয়, একই পদার্থ যেমন সোনা যদি রূপা কিংবা তামা যদি একই পদার্থ নেওয়া হয় তার যে প্রত্যেকটা পরমাণুগুলো কিন্তু একই রকমের। যদি সোনার সমস্ত পরমাণুগুলোকে দেখা হয় সবাই তার একই রকমের তাদের গুণ হবে, বৈশিষ্ট্য হবে, কিংবা রূপার যদি পরমাণুগুলোকে দেখা হয় সবার বৈশিষ্ট্য একই রকমেরই হবে। তো এটা হচ্ছে 2 নম্বর তার যে তথ্য ছিল। 3 নম্বর তথ্য কি তিনি বললেন যে ভিন্ন ভিন্ন যদি পরমাণু নেওয়া হয়, ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু, যদি একটা সোনার পরমাণু নেওয়া হয় কিংবা একটা রূপার পরমাণু নেওয়া হয়, তিনি বললেন কি তাদের ধর্ম কিন্তু আলাদা আলাদা হবে, ধর্ম গঠন এগুলো সব আলাদা আলাদা হবে। 4 নম্বর পয়েন্ট কি বললেন যে বিভিন্ন পদার্থের যে রাসায়নিক বিক্রিয়া এতদিন পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানীরা করছিলেন, যেমন ভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যখন 19 শতকে হচ্ছিল রাসায়নবিদরা করছিলেন, সেখানে দেখা গেছিল যে পরমাণু সেই পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করে তিনি একটা তথ্য দিলেন কি না বিভিন্ন মৌলের পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে বিক্রিয়া করে। ধরো অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হয়ে জল হচ্ছে, তো হাইড্রোজেনের 2টোর সঙ্গে অক্সিজেনের একটা বিক্রিয়া হয়েই যৌগ তৈরি হবে জল। সেখানে কোনো অর্ধেক হাইড্রোজেন অর্ধেক অক্সিজেন এইরকমের কোনো ব্যাপার থাকবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে কিন্তু যৌগ তৈরি করে। তাহলে এই 4টা ছিল ডাল্টনের পরমাণুবাদের মূল বিষয়বস্তু।
তো এখন এইটা তৎকালীন সময়ে 1808, বুঝতেই পারছিস অনেক বছর আগে, সেই সময়ে বিজ্ঞান ততটা উন্নতি হয়নি। তো ডাল্টন যখনই এই পরমাণুবাদ দিয়েছেন সেইটাকে এবার সত্যতা প্রমাণের জন্য, যাচাই করার জন্য এবার সবাই উঠে পড়ে লাগছে। যেমন ভাবে কেউ যদি একটা কিছু ঘটনা ঘটায়, পাশাপাশি সব লোক লেগে যায় তার পেছনে। সেরকম বিজ্ঞানীর জগতেও বিজ্ঞানীদের কিছু নতুন আবিষ্কার হওয়া মানেই সবাই উঠে পড়ে লাগবে ওকে ভুল প্রমাণ করার জন্য, বা ওকে আরো ভালো করে খুঁটিয়ে ওর সম্পর্কে আরো বেশি করে নিজে জেনে নেওয়ার জন্য, এরকম হতে থাকে। তো বিভিন্ন বিজ্ঞানীরা এবারে ডাল্টনের পরমাণুবাদের সত্যতা জানার জন্য পৃথিবীব্যাপী বিজ্ঞানীরা লেগে পড়লেন। প্রথমের দিকে যখন পরীক্ষা চলছিল, এই 1800 শতকের শেষের দিকে আমরা এই ইলেকট্রনের আবিষ্কার যেটা পড়তে চলেছি, 1897 সালের দিকে বিজ্ঞানী জে থমসন। তো এই যে জিনিসগুলো পড়ছি ক্লাস 9-এতে আবার রয়েছে, তোরা এইগুলো আবার পড়বি। তো এখানে থমসন 1897 সালে যখন মিলিকান ওয়েল ড্রপ এক্সপেরিমেন্টটা করবেন, তখন তিনি সেখানটায় দেখবেন যে একটা নির্দিষ্ট প্রত্যেক পরীক্ষাতে কিন্তু একটা সমান রেজাল্ট পাবেন, অর্থাৎ সেখানে একটা নেগেটিভ আধানগ্রস্ত কণার তিনি অস্তিত্ব অনুভব করবেন। বুঝতে পেরেছি? সেই পরীক্ষাটা আমরা সময় হলে একদিন বলে দেবো, মিলিকান ওয়েল ড্রপ পরীক্ষাটা কি রকম বা কি ছিল সেই পরীক্ষাটা। তো সেখানে তিনি দেখবেন যে একটা ক্ষুদ্রতম কণার তিনি অস্তিত্ব পাচ্ছেন এবং তার একটা নির্দিষ্ট পরিমাণ আধান রয়েছে, সেই রকম একটা কণার তিনি খোঁজ পাবেন। এবং তখন তিনি বলবেন যে পরমাণুকে যে ভাঙা যায় না, তিনি তার কথায় ডাল্টনের পরমাণুবাদের যে ফার্স্ট তথ্যের বিরুদ্ধে তিনি প্রথম আঘাত হানলেন যে পরমাণু ভাঙা সম্ভব। কারণ আমার পরীক্ষাতে দেখো এইরকম একটা নেগেটিভ আধানগ্রস্ত কণা দেখা যাচ্ছে, ওটা তো কোথা থেকে আসবে? পরমাণু তো নিস্তড়িত, কোনো আধান থাকার কথা নাই, কিন্তু রেজাল্টে দেখাচ্ছে কেউ একটা নেগেটিভ আধানগ্রস্ত কণা বেরিয়ে আসছে। তো নিশ্চয়ই ওটা কোথা থেকে আসছে? পরমাণুর ভেতর থেকেই আসছে। অর্থাৎ পরমাণুর ভেতরে যে একটা নেগেটিভ আধানগ্রস্ত কণা আছে সেটার তিনি সিদ্ধান্ত জানালেন, এবং তার আধান যে নেগেটিভ গ্রস্ত এবং আধানের মানটাও এখন তিনি বলে দিলেন 4.8 × 10⁻⁻19 কুলম্ব। তো এটা সে যাই হোক, এখানে সেই মানটা তোরা জানেন, এই মুহূর্তে বইতে নেই তোদের, তো এটাও তিনি জানালেন। তো এরপরে কিন্তু নামকরণ কিন্তু তিনি ইলেকট্রন করেননি, তিনি বলেন একটা নেগেটিভ আধানগ্রস্ত কণা। তো ইলেকট্রন নামকরণ করেছেন কে? তোরা বইতে দেখবি, বিজ্ঞানী স্টোনি। ইনি হচ্ছেন আমেরিকান বিজ্ঞানী স্টোনি, কিন্তু করেছেন হচ্ছে ইলেকট্রনের নামকরণ। বোঝা গেছে? এবার ইলেকট্রন নামকরণ হয়ে গেল। তো আমরা কিন্তু এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের আবিষ্কার বলছি এখন, কিন্তু আমরা ক্লাস 7-এ কিন্তু অলরেডি জেনে গেছি, তাই তো? যে পরমাণুর ভেতরে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কণা থাকে। প্রোটন এবং ইলেকট্রন বা তাদের ভরের অনেক ডিফারেন্স রয়েছে। একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের প্রায় 2000 গুণ ভারী, তাই তো? আর হচ্ছে প্রোটন আর নিউট্রন প্রায় সমান ভারী, প্রায় তাদের ভর সমান। এইগুলো আমরা ক্লাস 7-এ জেনে গেছি। তো এখানে এই যে থমসনের পরীক্ষা থেকে কিন্তু এই প্রথম ইলেকট্রনের আবিষ্কার হবে। তারপরে স্টোনি তার নামকরণ করবেন। এরপরে চলে আসবো 1913 সালের দিকে, রাদারফোর্ডের পরীক্ষা। যখনই ইলেকট্রন বলে কোনো একটা কণা আছে বলে বলা হলো পরমাণুর ভেতরে, আবার জানা গেল পরমাণু হচ্ছে নিস্তড়িত, তাহলে পরমাণুর ভেতরে আরো একটা পজিটিভ কণা আছে। তো সেটা খোঁজার জন্য আবার বিজ্ঞানীরা সব লেগে পড়লেন। তাদের মধ্যে রাদারফোর্ড সিদ্ধান্তে পৌঁছতে পারলেন এবং পরীক্ষাতে সফল হলেন। তিনি একটা পরীক্ষা করবেন, সেটা কি না স্বর্ণপত্র বিক্ষেপণ পরীক্ষা। অর্থাৎ সোনার একটা পাতলা পাত রেখে তার উপর দিয়ে আলফা কণাকে পাঠিয়ে, এই সম্পর্কে আলফা কণা কি জিনিস তার সম্পর্কে পরপর আমরা জানবো। আলফা কণা একটা জেনে রাখ, পজিটিভ আধানগ্রস্ত কণা, বোঝা গেছে? সেইগুলো পাঠিয়ে কণা পাতের উপর দিয়ে দেখবেন একটা ঘটনা এমন দেখবেন যে তিনি সেখান থেকে দুটো সিদ্ধান্ত দেবেন। যে সিদ্ধান্তগুলো দেবেন সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল হয়ে যাবে। রাদারফোর্ডের পরমাণু মডেল অর্থাৎ পরমাণুর ভেতরেও যে একটা পজিটিভ কণা রয়েছে তিনি সেই মডেলে বলবেন। অর্থাৎ তার পরীক্ষাটার একটু ছোট্ট সিদ্ধান্ত বলে রাখছি। এইটা ধরো সোনার পাত, সরু পাত, কত থিকনেস? 0.0001 মিলিমিটার পাতলা। বুঝতে পেরেছিস? 1 মিলিমিটার মানে তোরা স্কেলে জানিস কত ছোট হয়, তাকে 10,000 দিয়ে ভাগ করলে যত পাতলা, সেই রকম একটা পাতলা সোনার পাত নিয়ে তার উপর দিয়ে আলফা কণাকে সব পাঠাবে। তার সিস্টেম থাকবে, আলফা কণা কোথা থেকে বের হচ্ছে সেগুলো পাঠালে দেখা যাবে কি এই আলফা কণাগুলো বেশিরভাগ বেঁকে বাড়িয়েছে, কিছু বেঁকে যাচ্ছে, কিছু বেশিরভাগ সোজা চলে যাচ্ছে, কিছুগুলো বেঁকে যাচ্ছে, কম সংখ্যক মাত্র বিপরীত পথে ঘুরে যাচ্ছে। এইরকম একটা তিনি পরীক্ষা দেখছিলেন। কিছু বেঁকে চলে যাচ্ছে, বেশিরভাগ সোজা চলে যাচ্ছে।
আবার কম সংখ্যক বিপরীত পথে আবার ঘুরে যাচ্ছে সোনার পাত্রতে আলফা কণা ধাক্কা খেয়ে। তাহলে তিনি সেইখান থেকেই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, সেই সিদ্ধান্তটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের যে আমরা মূল বিষয়বস্তুতে আমরা চলে আসছি, তো সেখানে তিনি কি বলেছিলেন? রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল বিষয়টা কি ছিল না, রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা মুছে দিচ্ছি লিখতেন। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটো মূল বিষয় ছিল। এক নম্বর তিনি বললেন কি, পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। পরমাণু যেটা একটা অবিভাজ্য কণা বলে ধরা হয়েছিল, যেটা তিনি সেটাকে বললেন কি, পরমাণু বেশিরভাগ স্থানই ফাঁকা, মাঝখানে কেবলমাত্র একটা নিউক্লিয়াস নামক অঞ্চল আছে যেখানে পজিটিভ আধানগ্রস্ত কণা রয়েছে। বোঝা গেল? তিনি তখনই কিন্তু তার প্রোটন নাম তিনি দেননি, তিনি বলেছিলেন পজিটিভ আধানগ্রস্ত কণা সিম্পলি বলেছিলেন। যেমন ভাবে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল 1897 সালে, কিন্তু ইলেকট্রনের নাম কিন্তু পরে দেওয়া হয়েছিল, বিজ্ঞানী স্টোনি দিয়েছিলেন পরে, সেই সালটা এখানে উল্লেখ নেই, তো পরে নাম হয়েছিল। ঠিক একই রকম ভাবে রাদারফোর্ড যখনই বললেন যে পরমাণুর মাঝখানে প্রোটন রয়েছে, পজিটিভ কণা রয়েছে, তার নামও কিন্তু তিনি দিতে পারেননি। এবং তখনও কিন্তু নিউট্রনও আবিষ্কার হয়নি, শুধু প্রোটন মানে পজিটিভ কণা রয়েছে আর ইলেকট্রনগুলো বাইরে ঘুরছে, এটা শুধু জানা গেল। তাহলে তিনি যে তথ্য দেবেন তিনি কি বলবেন, যে দুটো তথ্য, একটা তথ্য কি না পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, 2 নম্বর কি পরমাণুর দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে নিউক্লিয়াস অঞ্চল আর একটা হচ্ছে নিউক্লিয়াস অঞ্চল, যেখানে সমস্ত ভরটা, পরমাণুর সমস্ত ভরটা ওখানেই জমা আছে, এবং ওটা হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত কণা। বোঝা গেল? তারপরে আরেকটা কি তিনি বলবেন, ইলেকট্রন মহল বলে একটা অঞ্চলের কথা তিনি বলবেন, যে নিউক্লিয়াসের বাইরের দিকে একটা অঞ্চল রয়েছে যাকে বলা হচ্ছে কি ইলেকট্রন মহল, তিনি সেটার নাম দেবেন। অর্থাৎ পরমাণুর বাইরের যে অঞ্চলে ইলেকট্রন যেখানে যেখানে থাকে সেটাকে তিনি নাম দিলেন ইলেকট্রন মহল। এবং সেই ইলেকট্রন মহলে বিভিন্ন যে কোনো কক্ষপথে ইলেকট্রনগুলো তারা থাকে, এবং কোন কক্ষপথে কটা করে থাকবে তার একটা তথ্য তিনি তুলে ধরলেন। এই যে আমরা ছবিগুলো আঁকছি, এটা কিন্তু এরকম একটা পরমাণু যে এরকম দেখতে এরকম গোল এরকম টাইপের নয়, আমরা যদি তাকে দেখার চেষ্টা করি তো এরকম দেখবো। এরকম কোনো শার্প যে এরকম রেখা আঁকা নেই যে সেখানে ইলেকট্রনগুলো ঘুরছে বা এরকম স্থির হয়েছে, এরা সবাই ঘুরছে এবং তাদের ঘুরার গতিপথটা এইরকম টাইপের। আমরা সেটাকে বোঝার সুবিধার্থে কিন্তু এভাবে আঁকছি জাস্ট, কিন্তু পরমাণু এরকম যে দেখতে এরকম দেখলেই আমি দেখতে পেয়ে যাবো তা নয়। বুঝতে পেরেছিস? এই যে নিউক্লিয়াস বলে দিচ্ছি, একটা রেখা দিয়ে দিচ্ছি, মানে নিউক্লিয়াসটা এই জায়গায় আবদ্ধ না, নিউক্লিয়াসের এই এলাকার মধ্যে প্রোটনগুলো বেশি পাওয়া যায়, তাদের মধ্যে কোনো রেখা আঁকা নেই যে এরকম ব্যারিয়ার আঁকা নেই যে এইখানেই পরমাণু রয়েছে বা নিউক্লিয়াসের প্রোটনগুলো রয়েছে। বোঝা গেছে? তো সে যাই হোক, তিনি ইলেকট্রন মহল বললেন যেই মহলে যেই অঞ্চলগুলোতে ইলেকট্রনরা থাকে তিনি বললেন কি সেটা নিউক্লিয়াসের বাইরে, এবং সেই প্রত্যেকটা জায়গায় যেখানে ঘুরে তিনি নাম দিলেন কি কক্ষপথ বললেন, যে জায়গাগুলো ইলেকট্রন ঘুরতে পারে। যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, তিনি তার সঙ্গেও তুলনা করলেন যে সূর্যকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন গ্রহগুলো ঘোরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেভাবে ঘুরতে থাকে বিভিন্ন কক্ষপথে। এবং কি তিনি কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবেন তার একটা তথ্য তিনি দিলেন, যে 2n² সূত্র অনুযায়ী। এই n মানে কি 1 নম্বর কক্ষপথ 2 নম্বর কক্ষপথ, এই n সমান 1 বসালে যেখানে পাবো দুটো কক্ষপথ, 1 নম্বর কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে এই সূত্র অনুযায়ী। কি বলছি বোঝা গেল? 1 নম্বর কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, 2 গুণিতক 1² সমান 2। আর 2 নম্বর কক্ষপথে n সমান যদি 2 বসাই, তাহলে কি পাবো 2 গুণিতক 2² মানে 2 দুনে 4 গুণে 2 মানে 8। এবার n সমান যদি 3 বসাই, কটা ইলেকট্রন থাকবে 2 গুণিতক 3² সমান 3 9 দুনে 18, অর্থাৎ 3 নম্বর কক্ষপথে 18টা ইলেকট্রন থাকবে। তো এইভাবে তিনি একটা সূত্র দিলেন যে কোন কক্ষপথে কটা করে ইলেকট্রন থাকবে তার একটা তিনি তথ্য দিলেন। কি বলছি বোঝা গেল? এবং তিনি বললেন কি এই ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে, এবং তারা এই যে তীব্র বেগে ঘুরছে। এখন একটা প্রশ্ন আমাদের এসে যাচ্ছে যে প্লাস হচ্ছে যদি প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে, প্রোটন এখনো জানি না, আর ইলেকট্রন যদি বাইরে থাকে তাহলে আকর্ষণ হয়তো তার তো কাছে এসে পড়ে যাবে আর পরমাণু বলে কিছু থাকবে না। তো তিনি কি বললেন এটা থেকে, যে এরা স্থির নেই, ওরা তীব্র বেগে ঘোরার জন্য একটা বাইরের দিকে বল অনুভব করে, সেটা হচ্ছে কিনা অপকেন্দ্র বল অনুভব করে। সেই বলটা এই যে স্থির তড়িৎ আকর্ষণ বলের সমান বিপরীত হওয়ার জন্য এরা কিন্তু পড়ছে না এবং ঘুরে চলেছে। তিনি এরকম যুক্তি দিয়ে এটা প্রমাণ করলেন। তো এইরকম গুলো ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল, অর্থাৎ কিন্তু এই মডেলে কয়েকটা ত্রুটি পাওয়া যাবে, যে ত্রুটিগুলোকে সমাধান করবেন তার হচ্ছে যে ছাত্র নিলস বোর।
তো এখানে এই তথ্যগুলো যেগুলো সবই বলছি একটা আধুনিক বিজ্ঞানের কিন্তু একটা বছর বছর কেটে গেছে, সেগুলো আমরা সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে জাস্ট আমরা সিনপসিসটা বলছি, এটা নিয়ে পরবর্তীকালে একটা চ্যাপ্টার একটা বছর ধরে পড়ানো হয় কি হয়েছিল সেইখানে। আমরা তার সংক্ষিপ্ত এই যে এই সূত্রটা তিনি হুট করে দিয়ে দিলেন, কি করে দিলেন, তার পেছনে অনেক বড় বড় গণিত রয়েছে, অনেক লং লং ম্যাথমেটিক্স রয়েছে, তাদেরকে করে সমাধান করে তার পরীক্ষাগুলোকে দেখে তার সঙ্গে এটাতে এসেছিলেন। এটা ভাবিস না যে এটা একটা ছোট পড়ে নিচ্ছি, এটার পেছনে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, এগুলোর পেছনে প্রত্যেকটা ঘটনার পেছনে বহুত ইতিহাস লুকিয়ে রয়েছে। তো তার ছাত্র নিলস বোরো তার কিছু সমাধান করেছিলেন। কি সেই ভুলগুলো ছিল আমরা উঁচু ক্লাসে যদি পড়ি আরো এগুলো সম্পর্কে জানতে পারবো। সেই ভুলগুলো সমাধান করে যে মডেল দেবেন সেইটাই হচ্ছে প্রকৃতপক্ষে বোর রাদারফোর্ড বোর মডেল নামে পরিচিত হবে, এবং সেই মডেল অনুযায়ী আমরা এখানে ছবিগুলো সব আঁকছি। এখানে রাদারফোর্ডে একটু বলে দিচ্ছি, রাদারফোর্ড বলেছিল কি যে কোনো কক্ষপথে ঘুরবে, কিন্তু নিলস বোরো বললেন কি না, যে কোনো কক্ষপথে নয়, কোনো নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলোই ঘুরবে। নিউক্লিয়াসের চারিদিকে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, কতগুলো নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গায় ইলেকট্রনগুলো তারা থাকে, এবং সেখানে ঘুরলে সেখান থেকে ইলেকট্রনদের কোনো শক্তি নষ্ট হবে না, ইলেকট্রনগুলো এসেও এই নিউক্লিয়াস এসে পড়বে না। এইটাই ছিল তার এই বোরের কিন্তু প্রকৃত যে যুক্তিটা। তো সেই সমাধান করে তিনি বোর রাদারফোর্ডের যে পরমাণু মডেল, তো সেই পরমাণু মডেলের আমরা কয়েকটা ছবি দিয়ে কয়েকটা প্রশ্ন এখান থেকে দেওয়া রয়েছে, সেটা আমরা বলছি। যেমন কি যে আমরা সাধারণত বিভিন্ন মৌলের পরমাণুর যে চিহ্ন সাহায্যে প্রকাশ করি, যেমন এইচ দ্বারা কোন মৌলকে বোঝানো হয় বলতো? এইচ দ্বারা হাইড্রোজেন, এইচ ই দ্বারা কাকে বোঝানো হয়? হিলিয়াম। তাহলে এই যে প্রত্যেকটা পরমাণু আলাদা আলাদা হচ্ছে, কারণ কি ওই পরমাণুর ভেতরে এই যে প্রোটন বা ইলেকট্রন সংখ্যা আলাদা হচ্ছে। তো আরেকটা এই প্রসঙ্গে কথা বলে নিচ্ছি, প্রোটনের আবিষ্কার 1913-তে হয়ে গেল, কিন্তু তখনও পর্যন্ত নিউট্রনের আবিষ্কার হয়নি। এই নিউট্রন আবিষ্কার হয়নি, সেটা একটা ত্রুটি ছিল। কারণ কি পরমাণু মডেল ব্যাখ্যা করতে গিয়ে যখনই বলা হয়েছিল যে নিউক্লিয়াসের ভেতরে শুধু প্রোটন থাকছে, বা প্রোটন 1920 খ্রিস্টাব্দে যখন তার নাম প্রোটন করা হলো, তাহলে প্রোটন কি করে একা থাকতে পারে? একই জায়গায় এতগুলো পজিটিভ কণা কি করে থাকবে? তাদের মধ্যে তো বিকর্ষণ হবে, প্লাস প্লাস কণা পরস্পরকে বিকর্ষণ করে, তো এটা তো নিউক্লিয়াস থাকারই কথা নয়। তখনই কিন্তু ধরেই নেওয়া হবে যে এর ভেতরে নিশ্চয়ই আলাদা একটা কণা আছে। সেই কণাটার নাম কি না নিউট্রন। সেই নিউট্রন কি করে? এদের মধ্যে মধ্যস্থতা করে। এই নিউট্রন একবার প্রোটন হয়, প্রোটন একবার নিউট্রন হয়, এইভাবে অল্টারনেট ওয়েতে তারা পরস্পর চেঞ্জ হয়ে যায়। কোন কণা একটা আদান প্রদান করে না পাই মেসন কণা। পাই মেসন কণা নামক একটা কণা তার আদান প্রদানের দ্বারা কিন্তু এইভাবে তারা বল অর্জন করে। সেটাকে কি বল বলা হয়? নিউক্লিয় বল। সেই বলটা কিন্তু সবচেয়ে শক্তিশালী বল। সেই বলকে যদি ভাঙা সম্ভব হয়, সেখান থেকে আমরা প্রচুর শক্তি পাবো, যেটা আমরা পরবর্তীকালে নিউক্লিয় বোমা তৈরির ক্ষেত্রে, পারমাণবিক বোমা যাকে বলা হয়, সেই শক্তি থেকেই কিন্তু এই পরমাণু যেটা দেখতে পাচ্ছিস কিচ্ছু নেই, প্রচুর অসীম শক্তির ভান্ডার নিউক্লিয়াস। সেইখান থেকে কোনোভাবে যদি ভাঙতে পারি, সেইখান থেকে অসীম শক্তি পেয়ে যাবো। তাহলে আমাদের কণায় কণায়, পরিবেশের কণায় কণায় কিন্তু শক্তি জমা রয়েছে, শুধু আমাদেরকে টেকনিক বার করতে হবে, কি করে সেটা বার করবো। সে যাই হোক, এই পাই মেশন কণারা ইন্টারচেঞ্জের দ্বারা কিন্তু তারা শক্তিশালী নিউক্লিয় বল তৈরি করে, এবং সেই ছোট জায়গায় অস্তিত্ব হবে তারা আছে। যেটা এই নিউট্রনের আবিষ্কার হবে কিন্তু 1932 সালে হবে নিউট্রনের আবিষ্কার। কি বলছি, বোঝা গেল? অনেক পরে হবে। 1897 সালে হলো ইলেকট্রনের আবিষ্কার, আর 1913-তে হলো প্রোটন বা পজিটিভ কণার আবিষ্কারটা, কিন্তু তার নামকরণ হয়েছে 1920 সালের দিকে, আর নিউট্রনের আবিষ্কার হবে 1932 সালের দিকে। দেখতে পাচ্ছিস কত বছর পরে একটা কণার আবিষ্কার হলো। তো সেটা আজকে আমরা ছোট্ট করে 7-এ জেনে গেছিলাম যে নিউক্লিয়াসের ভেতর প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর বাইরে থাকে ইলেকট্রন। এগুলো জেনে গেছিলাম, বোঝা গেছে? তো এইরকম ভাবে আমরা সেই রকম পরমাণু গঠনগুলোর ছবি আঁকতে যাচ্ছি। তো আমরা এখানে হাইড্রোজেন পরমাণুর একটা ছবি বইতে দেওয়া আছে, দেখবি হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে একটাই মাত্র প্রোটন থাকে, আর বাইরের কক্ষপথে একটাই মাত্র ইলেকট্রন থাকে। এখানে কিন্তু কোনো নিউট্রন থাকে না, এটা একটা ব্যতিক্রম। এইরকম হিলিয়ামের যদি আমরা পরমাণু দেখি, হিলিয়ামের মধ্যে এর প্রোটন সংখ্যা থাকবে দুটো প্রোটন থাকবে, আর দুটো নিউট্রন থাকবে, নিয়ে হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস, আর বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকবে। এইরকম হচ্ছে। এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি যে প্রোটন সংখ্যা আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে মৌলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রোটন সংখ্যা আলাদা মানেই অন্য মৌল। তাহলে আমি এক মৌল থেকে অন্য মৌল যেতে গেলে কি করতে হবে? একটা প্রোটন সংখ্যা বাড়াতে হবে, বাড়াতে শুরু করে ধীরে ধীরে অন্যান্য মৌল পেয়ে যাবো। আমি ধরো রূপার মধ্যে যদি সোনার যে পারমাণবিক ক্রমাঙ্ক থাকে সেটা যদি বাড়িয়ে দিতে পারি, সেটা সোনা হয়ে যাবে। কিন্তু এটা অত সহজ কাজ নয়। এইখানে সবচেয়ে শক্তিশালী অঞ্চলের মধ্যে ঢোকা অত সহজ নয়। অর্থাৎ নিউক্লিয়াসকে ভাঙাও যেমন সহজ নয়, তাই সেখানে ঢোকাও অত সহজ নয়। কি বলছি, বোঝা গেল? তো সেই জন্য তো হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের একটা আমরা ছবি আঁকলাম, যার প্রত্যেক বাইরে সেই সূত্র অনুযায়ী বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকবে। তো এইভাবে আমরা অক্সিজেনেরও একটা ছবি দেওয়া থাকবে, এবং সেখানে দেখবি নিউক্লিয়াসটাকে বড় ডিপ
যে একটা রেখা দিয়ে আঁকা আছে এবং বাইরের কক্ষগুলোকে বোঝানোর জন্য এরকম ডট ডট লাইন ইউজ করা হয়েছে, বোঝা গেছে বইতে। তো এই ছবি দেখে তোরা কোনটাতে কটা প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এগুলোকে নিশ্চয়ই লিখে ফেলতে পারবি। এরপরে এই পরমাণু সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা আমরা এখানে জেনে নেব। পরমাণু সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা, যে পরমাণুর ক্রমাঙ্ক কাকে বলে কিংবা ভর সংখ্যা কাকে বলে, এই দুটো। কোন পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাটাকে বলা হয় তার পরমাণু ক্রমাঙ্ক। তো হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 1। হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 2। দুটো রয়েছে। আমি একটা ছবি আঁকছি, এটা ধরো প্লাস লিখেছি, এর আট লিখেছি, শূন্য লিখেছি, আট লিখেছি, এটা একটা ছবি এঁকেছি। এটা একটা ধরো অক্সিজেন পরমাণু ছবি এঁকেছি। তো এই অক্সিজেন পরমাণু ছবিটা দেখে বলতো, এই নিউক্লিয়াসটা দেখে বলতো এর প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত? প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা আর নিউট্রন সংখ্যা 0। প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যাও বাইরের কক্ষে 8 হবে, কারণ পরমাণু নিস্তড়িত, তাহলে যটা প্রোটন থাকবে তটা ইলেকট্রন থাকবে। আর প্রোটন হচ্ছে কিন্তু নিউট্রন হচ্ছে কটা? 8টা থাকবে। এখানে 8টা আছে। শূন্য লিখে, শূন্য মানে নিউট্রন যেহেতু আধান শূন্য সেই জন্য আমরা শূন্য ব্যবহার করেছি। নিউট্রনকে অর্থাৎ ইলেকট্রনকে বোঝানোর জন্য এরকম মাইনাস সিম্বল দিয়ে ইলেকট্রনকে বোঝানো হয়, প্লাস সাইন দিয়ে আমরা প্রোটনকে বোঝাবো, আর এই চিহ্ন দিয়ে আমরা নিউট্রনকে বোঝাবো। কি বলছি, বোঝা গেল? তো এই সংখ্যাগুলো দেখে এটা 8টা আছে মানে কি নিউট্রন 8টা রয়েছে। তো এইভাবে। আর ভর সংখ্যা কাকে বলা হয়? কোন পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে যটা প্রোটন আর যটা নিউট্রন রয়েছে তাদের যে যোগফলটাকে, সেই যোগফলটাকে কি বলা হয়? ভর সংখ্যা। তো এইভাবে। আর কতগুলো তোদের ছক দেওয়া রয়েছে 81 পৃষ্ঠায়, এই ছকটা নিশ্চয়ই তোরা পূরণ করতে পারবি। তো এখানে একটা জিনিস বলে দিচ্ছি এই পারপাসে, যে একটা পরমাণুকে এরকম ছবি এঁকে না এঁকে আমরা ছোট্ট সিম্বল ইউজ করব। কি বলছি বোঝা গেল? ছোট্ট সিম্বল ইউজ করব, যেই সিম্বলে তোরা সাপোজ একটা আমি আননোন এক্সাম্পল দিচ্ছি, মৌল নাম এক্স, এর প্রোটন সংখ্যা বোঝানোর জন্য এটার বাম দিকে নিচের দিকে কি লেখা হয়, যে একটা সংখ্যা লেখা হয় তাকে বলা হচ্ছে তার প্রোটন সংখ্যা। যেটা এখানে আমি সংখ্যা একটা বীজগাণিতিক চিহ্ন বসিয়েছি, আর উপরের দিকে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তার ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? এটা প্রোটন আর নিউট্রনের যোগফলকে বোঝায়। আর এটা কি না, এটা হচ্ছে প্রোটনকে বোঝায়। তো আমরা যদি ছোট্ট একটা উদাহরণ বলি, ধরো সোডিয়াম বলছি, Na মানে সোডিয়াম, এর এখানে লিখে রেখেছি 11 আর এখানে লিখে রেখেছি 23। তাহলে এইটাকে ভর সংখ্যা বলা হয়। তাহলে অর্থাৎ প্রোটন নিউট্রনের যোগফল এটা হচ্ছে 23। তাহলে এই মৌলটার ভর সংখ্যা কত? 23। এর প্রোটন সংখ্যা কত? 11। এর নিউট্রন সংখ্যা বের করতে গেলে কি করব? এই যে যোগফল থেকে 11টা বাদ দেব, 23 বিযুক্ত 11 করলে 12 পেয়ে যাবো হচ্ছে নিউট্রন সংখ্যা। তো এইভাবে আমরা তার প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক। ইলেকট্রন সংখ্যা কত হবে? এর ইলেকট্রন কটা হবে? 11 হবে, কারণ প্রোটন যটা থাকবে ইলেকট্রনও ঠিক তটা থাকবে, তবেই তো পরমাণু হবে, অর্থাৎ তবেই নিস্তড়িত হবে। তো এইভাবে আমরা সিম্বলের সাহায্যে কিন্তু ব্যবহার করব পরমাণুগুলোকে বোঝানোর জন্য। বইতে তোদের দেওয়া রয়েছে, এই এক্সাম্পলগুলো তোরা খাতায় পূরণ করিস, ঠিক আছে? এরপরে এই চ্যাপ্টারের শেষ পার্টটাতে, বা চ্যাপ্টার বলছি, এই যেটা আজকে আমরা পড়াবো ঠিক করেছিলাম তার শেষ অংশটাতে চলে আসছি, যে আইসোটোপ। আইসোটোপ, আইসোটোপ কাকে বলা হয়? অর্থাৎ আমরা ছবির সাহায্যে লিখছি। ধরো আমরা হাইড্রোজেন একটা সিম্পল লিখেছি, এর এক লিখেছি, মানে কি এর প্রোটন আছে একটা, নিউট্রন কোনো নেই, ইলেকট্রনও আছে, তাহলে এর ভর সংখ্যা 1 থাকছে। আবার একটা হাইড্রোজেন আঁকছি, এই 4 1 এখানে 2 দিচ্ছি, তাহলে এর নিউট্রন সংখ্যা হচ্ছে কিন্তু 1 হচ্ছে। এখানে নিউট্রন 0 ছিল, প্রোটন 1 ছিল, ইলেকট্রন 1 ছিল এটার ক্ষেত্রে। আবার এটার ক্ষেত্রে যখনই আঁকছি এর ক্ষেত্রে নিউট্রন 1 হয়ে গেছে, প্রোটন 1 তো আছেই, আর ইলেকট্রন তো হচ্ছে 1। তো এর ক্ষেত্রে দেখ নিউট্রন 0 ছিল, 1 হলো। আবার যদি H3 1 লিখি, তাহলে এই সাধারণ হাইড্রোজেন, একে বলা হয় সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডয়টোরিয়াম, এটা হচ্ছে ট্রিসিয়াম বা ট্রিটিরিয়াম। এটার ক্ষেত্রে কি হবে? এর নিউট্রন হচ্ছে দেখ 2 হয়ে যাবে, প্রোটন হচ্ছে 1, প্রোটন 1 থাকছে প্রত্যেক ক্ষেত্রে, আর ইলেকট্রন এর ক্ষেত্রে 1, প্রোটন যটা থাকবে ইলেকট্রন তটা থাকবে, আর নিউট্রন এর ক্ষেত্রে দেখ 2 হচ্ছে। তাহলে এটা একটাই পরমাণু, হাইড্রোজেনই পরমাণু, হাইড্রোজেনকে হাইড্রোজেনই থাকছে, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যাগুলো আলাদা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এরা হচ্ছে কিনা ভৌত ধর্মের দিক দিয়ে আলাদা হবে, ভৌত ধর্মের দিক দিয়ে। আর ভৌত ধর্ম কোনগুলো? এর হচ্ছে হয়তোবা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, বা হচ্ছে গন্ধ, বর্ণ, এগুলো সামান্য তফাৎ হতে পারে। আর কি রাসায়নিক ধর্মের দিক দিয়ে এক হবে। রাসায়নিক ধর্ম মানে কি? কোন মৌল অন্য কোন মৌলের সঙ্গে কিরকম ভাবে বিক্রিয়া করবে, কি উৎপন্ন করবে, বা কি গ্যাস উৎপন্ন করবে, সেইগুলোকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তো সেই ধর্মগুলো এদের সবার কিন্তু একই।
কিন্তু এদের হচ্ছে ভৌত ধর্মে কিছু পার্থক্য, এদেরকে বলা হচ্ছে আইসোটোপ। তাহলে আইসোটোপের সংজ্ঞাটা কি বলবো না, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যাগুলো আলাদা আলাদা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ। ভর সংখ্যা কি সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, এ কত এর 1, এর এ কত এর হচ্ছে 2, এর এ কত না 3, ভর সংখ্যা কত 3, তাহলে ভর সংখ্যা আলাদা হয়, তাকে বলা হয় আইসোটোপ। আর একটা জিনিস রয়েছে কি না আইসোবার। আইসোবার কাকে বলে, আইসোবার। তাহলে এখানে কি হবে, ভিন্ন মৌল, ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা একই। আমি সাপোজ ধরো একটা এক্স লিখেছি একটা ওয়াই লিখেছি, দুটো ভিন্ন মৌল, এদের প্রোটন সংখ্যা আলাদা হবে, এর Z1 এর Z1 হবে, দুটো ভিন্ন মৌল মানে কি তাদের প্রোটন সংখ্যা আলাদা হবে, কিন্তু ভর সংখ্যা দুজনের একই হবে। সেই যদি এরকম যদি কোনো মৌল পেয়ে যাই তবেই তাদেরকে বলবো পরস্পরের আইসোবার, তাদের ভর সংখ্যা একই, আর বাকি কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বা নিউট্রন সংখ্যা আলাদা আলাদা হতে পারে। তো এই পারপাসে আমরা আইসোটোন বলে আরেকটা জিনিস বলে রাখছি, আইসোটোন যদি কোনো মৌলগুলোর নিউট্রন সংখ্যা একই হয়, দুটো মৌল ধরো সাপোজ বলছি XY দুটো মৌল, তাদের এমন ভাবে ভর সংখ্যা আর পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে Z1 Z2 আর A1 A2 এরকম দেওয়া আছে, যাদের এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা যদি বার করি, নিউট্রন সংখ্যা কত হবে বলতো, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে, অর্থাৎ A1 - Z1 এইটাই হচ্ছে এর নিউট্রন সংখ্যা। এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত হবে, এই A2 - Z2, তাই তো A2 - Z2, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই তবে তো নিউট্রন সংখ্যা বেরোবে। যদি এই নিউট্রন সংখ্যা আর এই নিউট্রন সংখ্যা সমান হয়ে যায় তবে এই দুটো মৌলকে বলা হবে পরস্পরের আইসোটোন। বুঝা গেছে, এটা বইতে নেই তোদের, তোরা দেখে নিতে পারিস আইসোটোন বলে। সেই রকম আরো একটা জিনিস সংজ্ঞা রয়েছে না, সেটা কি না আইসোমার। এই পারপাসে যেহেতু এসছে আমরা বলে নিচ্ছি আইসোমার, বইতে এখানে নেই আইসোমার। আইসোমার আবার কি জিনিস, একই মৌল, একই মৌলের পরমাণু, শুধু তার শক্তি বেশি রয়েছে শক্তি কম রয়েছে, একই মৌলের পরমাণু, অর্থাৎ কি ধরো এক্স একটা মৌল যার পারমাণবিক ক্রমাঙ্ক Z, ভর সংখ্যা A, এই একই মৌল যদি তার কিছুটা তার ভেতরে শক্তি বেশি ঢুকে থাকে, অর্থাৎ ধরো কি একই লোক, সে ধরো রেগে আছে, তার ভেতরে প্রচুর শক্তি ঢুকে আছে, না রেগে যাবে কি করে, অর্থাৎ সেই রকম লোক, তাহলে সে আর তার মধ্যে পার্থক্য কি, সে তার আইসোমার। কোনো কোনো সময় দেখি তোর মারা আইসোমারের মতো আকার ধারণ করেছে, একই রয়েছে কিন্তু রণচণ্ডী মূর্তি ধারণ করেছে, অর্থাৎ শক্তি ধরে নিয়েছে একেবারে মেরে দিবে, অর্থাৎ কি সেটাকে আমরা বলতে পারি আইসোমার। বুঝতে পেরেছিস, তোর মার সেই রূপটাকে বলতে পারি যেটা তার আইসোমার আকার ধারণ করেছে। আবার যখন রাগ ঠান্ডা হয়ে শক্তি সব ঝরে পড়বে, ঘামের আকারে বেরিয়ে চলে যাবে, তখন আবার সেই যেই সেই হয়ে যাবে। তো এটা হচ্ছে পরস্পরের আইসোমার। তো সেই একই মৌল শুধু তার শক্তির পার্থক্য রয়েছে, সেটাই হচ্ছে আইসোমার। তো এই সম্পর্কে এখানে তোদের যেগুলো নেই তোরা একটু ভালো করে দেখে নে এবং সেখানে বুঝে নিবি। আমরা এখানে সিম্বলের সাহায্যে ব্যবহার করেছি, তখন সেখানে কোনো পার্টিকুলার সংখ্যা দেওয়া থাকবে, তোরা সহজে বিয়োগ করে নিউট্রন সংখ্যা যাদের যাদের একই আছে সেগুলো বের করে নিতে পারবি। এভাবে তোরা এখানে পরীক্ষায় প্রশ্ন কিরকম থাকবে, অনেকগুলো মৌলের এভাবে তার ভর সংখ্যা পরমাণু সংখ্যা দিয়ে এরকম লেখা থাকবে, বলবে যে আইসোটোপগুলিকে খুঁজে বের করো, আইসোটোনগুলিকে খুঁজে বের করো, আইসোবারগুলিকে খুঁজে বের করো, বা আইসোমারগুলিকে খুঁজে বের করো। আইসোমার যেগুলো একই রকম রয়েছে সেগুলো আইসোমারই হবে, শুধুমাত্র তার মাথায় স্টার চিহ্ন থাকবে। স্টার দ্বারা বোঝাচ্ছে কি ওটা একটা আলাদা কন্ডিশনে রয়েছে, বোঝা গেল। তোরা যখন কোনো একটা গণিত করছিস তার মাথায় স্টার চিহ্ন দিয়ে রেখেছিস যে এটা ইম্পর্টেন্ট, একই গণিত একটা গুরুত্ব দিয়ে দেখবি, সেরকম স্টার চিহ্ন থাকবে। তো এই চ্যাপ্টারের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের যে বাস্তব অভিজ্ঞতা, বাস্তব যে জ্ঞানের সঙ্গে আমাদের পরমাণুর নিউক্লিয়াস এবং পরমাণুর আকারের একটা আমরা তুলনা বোঝার চেষ্টা করব, বাস্তবকে পরমাণুর সঙ্গে জানার চেষ্টা করব, অর্থাৎ একটা পরমাণুকে বাস্তব এর সঙ্গে মেলাতে চাইব। কিভাবে পরমাণুকে তো দেখা যায় না, শুধু কি করে ও কার সঙ্গে কি রকম ভাবে বিক্রিয়া ঘটিয়েছে, কি প্রকার আলো উৎপন্ন করেছে, কি করেছে, তার সাহায্যেই কিন্তু পরমাণুকে আমরা জানি। পরমাণুকে তো দেখা সম্ভব নয়, কোনো শক্তিশালী মাইক্রোস্কোপ কিংবা ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যেও কিন্তু পরমাণুকে দেখা সম্ভব নয়। তাহলে তার সম্পর্কে জানবো কি করে? তাকে যদি দেখা না যায়, তাকে তার সম্পর্কে জানতে গেলে আমাকে তাকে সে কি কি ঘটনা ঘটাচ্ছে সেইগুলোকে দেখে বিশ্লেষণ করে তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। কি বলছি বোঝা গেল? তো আমরা পরমাণুর বাস্তব আইডিয়া যদি মেলাতে চাই, পরমাণুটার ভর বা কি রকমের, একটা পরমাণুর ভর কত হতে পারে। আমরা যদি 1 মিলিগ্রাম সোনা নিয়ে থাকি, 1 মিলিগ্রাম মাত্র সোনা, তার মধ্যে দেখবো 3 × 10⁻18 18টি সোনার পরমাণু আছে। বুঝতে পেরেছিস? 1 মিলিগ্রাম সোনা নিলে তার মধ্যে 10⁻18 সূচক পড়েছিস,
10-এর পিঠে 18টা শূন্য বসালে জটা হয়। তাহলে বুঝতে পেরেছিস কতগুলো সোনার পরমাণু নিলে মাত্র 1 মিলিগ্রাম হয়। তাহলে পরমাণুর এক একটার ভর কত নগণ্য তোরা আইডিয়া করতে পারছিস। এবারে কি সোনার পরমাণু, তাহলে এইরকম যদি কোনো গ্যাস হালকা হয় সেখানে তাহলে আলো 1 গ্রামের মধ্যে অনেকগুলো পরমাণু মিশে থাকবে, বুঝতে পেরেছিস। তাহলে সেরকম ভাবে পরমাণুর ভরের একটা আইডিয়া তোরা এখান থেকে পেতে পারিস যে সোনার ভর তথ্য দেওয়া রয়েছে। আবার একটা কি সোনা যে পরমাণুর আকারে, অর্থাৎ এখানে আমরা ভর আর তার আকার মানে কি এখানে দৈর্ঘ্যটা মাপ করতে চাইবো। যদি একটা পরমাণুর যে অংশগুলো বললাম যে নিউক্লিয়াস হোক কিংবা তার পরমাণুর ব্যাস হোক, এখানে পরমাণুর ব্যাস একটা জিনিস বলে রাখছি, আমরা পরমাণু যখন ছবি এঁকেছিলাম মাঝখানে নিউক্লিয়াস আর বিভিন্ন ভিন্ন কক্ষপথ এঁকেছিলাম। তো একটা পরমাণু যদি এরকম অনেকগুলো কক্ষপথ থাকে তাহলে কোন ব্যাসটাকে ধরবো, তাহলে একেবারে সব থেকে বাইরের যে কক্ষপথটা এখানে আমরা কাল্পনিকভাবে ধরেছি তারই যে ব্যাস বা ব্যাসার্ধটা সেটাকেই বলবো পরমাণুর ব্যাসার্ধ। কি বলছি বোঝা গেল? একটা পরমাণুর সবচেয়ে দূরে যে ইলেকট্রনটা থাকছে তার যে ব্যাসার্ধ সেটাকেই বলবো পরমাণুর ব্যাসার্ধ। আর একটা নিউক্লিয়াস তার যে ছোট অঞ্চল আছে তার যে ছোট অঞ্চলের যে ব্যাসার্ধ তাকে বলবো নিউক্লিয়াসের ব্যাসার্ধ। যদি আমরা এটা বাস্তবের সঙ্গে তুলনা করতে চাই, একটা যদি 1 সেন্টিমিটারের আমরা যদি একটা সোনা বল ধরি, বুঝতে পেরেছিস, অর্থাৎ নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস 1 সেন্টিমিটারের যদি একটা মার্বেলের গুটি হিসাবে ধরি, 1 সেন্টিমিটারের একটা মার্বেলের গুটি যদি সেটাকে নিউক্লিয়াস বলি, তাহলে 1 কিলোমিটার ব্যাস বিশিষ্ট তাহলে একটা মস্ত গোলক হবে যার ব্যাস হবে 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার ব্যাস বিশিষ্ট যদি একটা জায়গা কল্পনা করা হয় সেইটাই হবে পরমাণুর মোট ব্যাসার্ধ। তাহলে বুঝতে পারছিস ডিফারেন্সটা কত। অর্থাৎ 1 সেন্টিমিটার মানে 10⁻²। 1 সেন্টিমিটার মানে কি 1 সেন্টিমিটার মানে কি এত মিটার, 1 মিটারকে 100 দিয়ে ভাগ করে 1 সেন্টিমিটার পাই, তাহলে 10⁻² মিটার। আর এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, বুঝতে পেরেছিস, 1 সেন্টিমিটার 10⁻² মিটার। আর যদি 1 কিলোমিটার ব্যাসার্ধ বলি, 1 কিলোমিটার মানে কত 10⁻³ মিটারকে 1 কিলোমিটার বলা হয়, 1000 মিটারকে 1 কিলোমিটার বলা হয়। আবার তাহলে বুঝতে পারছিস কত পার্থক্য। এটা হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াস অফ অ্যাটম, এটা হচ্ছে রেডিয়াস অফ যদি আমরা বলি নিউক্লিয়াস সংকেতিক আকারে বলছি, তাহলে কত গুণ বেশি হচ্ছে। তাহলে রেডিয়াস অফ অ্যাটমকে যদি রেডিয়াস অফ নিউক্লিয়াস দিয়ে ভাগ করি তাহলে 10⁻³ আর নিচে থাকবে 10⁻², তাহলে ভাগ হয়ে যাবে 10⁵, অর্থাৎ 1 লক্ষ গুণ বড়। অর্থাৎ আমরা যদি একই এককে নিয়ে এসে ভাগ করে দেখাই অর্থাৎ 10⁵, 1 লক্ষ গুণ বড়। একটা নিউক্লিয়াসের থেকে পরমাণুর ব্যাসার্ধটা প্রায় 1 লক্ষ গুণ বড়। তো একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত আমরা পরীক্ষা করে প্রমাণ করেছি 1 ফেন্টোমিটার অর্ডারে, 10⁻⁻15 মিটার অর্ডারের হবে একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ। আর পরমাণুর অ্যাটমের ব্যাসার্ধ কত হবে না 10⁻10 মিটার অর্ডারে, অর্থাৎ আংস্ট্রম অর্ডারে হবে পরমাণুর ব্যাসার্ধ। তো এইটা হচ্ছে একটা পরমাণুর যে বাস্তবের সঙ্গে আমরা মিলিয়ে তার ধারণাটা নিলাম। তো এইভাবে এই চ্যাপ্টারে আমরা যেগুলো পড়লাম ভালো করে তোরা বইটা খুঁটিয়ে রিডিং পড়িস, দেখি সব প্রশ্নগুলো যতটা পড়লাম তার পারবি, ঠিক আছে।